আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সুইট হোমের সিজন 3 এর এপিসোড 2 এর গল্প শুনব। গত এপিসোডে একটি টুইস্ট দিয়ে এপিসোডটি শেষ করা হয়েছিল। গত এপিসোডে আমরা দেখেছিলাম যে হিয়ংসু কিভাবে ইয়ং আর ই কিয়ংকে মনস্টারের হাত থেকে বাঁচিয়েছিল, আর ই কিয়ং মনস্টারের কন্ট্রোল থেকে ডিসকন্ট্রোল হয়ে গিয়েছিল। এই এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় ই কিয়ংকে পুরো মানুষের মতো দেখাচ্ছিল, কিন্তু কোথাও না কোথাও সে মনস্টারের কন্ট্রোলে ছিল। সে কালকে রাতের কথাগুলো এখনো ভুলতে পারেনি। তার মনের মধ্যে এখনো সেই ঘটনাগুলোই চলছিল। তার কাছে সবকিছুই স্বপ্নের মতো লাগছিল। ওকে সেখানেই শুইয়ে রাখা হয়েছিল যেখানে তাকে অসুস্থ অবস্থায় শুইয়ে রাখা হয়েছিল। সে তখন পুরোপুরি মানুষের মতো ছিল। সে যখন নিজেকে চেক করছিল তখনই সেখানে ইউন এসে পড়ে। ইউন তাকে বলে, তুমি তো এখন পুরোপুরি মানুষের মতো হয়ে গিয়েছো। কিন্তু ই কিয়ং তো জানতো সে এখনো মনস্টার, এবং ই কিয়ং তার হাত কেটে ফেলে। তখন ইউন বলে, আমি তোমাকে বলেছিলাম, আমার কথায় তোমার বিশ্বাস করা উচিত ছিল। হিয়ংসু তো তোমাকে পুরোপুরি ঠিক করে দিয়েছিল। তুমি তো এখন মানুষ হয়ে গিয়েছো, কিন্তু তোমার ঘা এখন আস্তে আস্তে ঠিক হবে। এরপর ইউন ই কিয়ংকে জিজ্ঞেস করে যে তার এখন কেমন লাগছে। তখন ই কিয়ং বলে যে তার এসব কিছু একটা স্বপ্নের মতো মনে হচ্ছে। হিয়ংসুই একটা মানুষ যে তাকে বাঁচিয়েছে। তখন ইউনকে বলে যে হিয়ংসু এখন কোথায় আছে। ইউন ই কিয়ংকে তার সাথে হিয়ংসুর কাছে নিয়ে যায় আর বলে, যখন থেকে ও তোমাকে নিয়ে এসেছে তখন থেকেই ও বেহুশ হয়ে আছে। ও এখনো নিজের ফর্মে আসতে পারেনি। ইভেন আমরা হিয়ংসুর হাতও দেখতে পাই, যা পুরো একটি পাখির মতো ছড়িয়েছিল, এবং সে এখনো মনস্টার হয়েছিল। তখন ইউন ই কিয়ংকে বলে যে কিভাবে হিয়ংসু ই কিয়ংকে বাঁচিয়ে নিয়ে এসেছিল, এবং তাকে রাতের সব ঘটনা খুলে বলে। এরপরে সিন শিফট হয় হানি আর ইয়ং এর কাছে। ইয়ং গাড়ি ঠিক করছিল। তখন ইয়ং হানিকে জিজ্ঞেস করে যে তার কাছে খাওয়ার মতো কিছু আছে কিনা। তখন হানি তাকে বেডের নিচ থেকে কিছু খাবার দেয়। তখন ইয়ং সে বৃদ্ধ লোকটিকে দেখতে পায়, সে এখনো বেহুশ হয়েছিল। ইয়ং তাকে জিজ্ঞেস করে যে সে ঠিক হয়ে যাবে তো। তখন হানি তাকে হ্যাঁ বলে, কিন্তু ইয়ং এখনো কিউরিয়াস ছিল হানি আর বৃদ্ধ লোকের মধ্যে রিলেশন কি হতে পারে। তখন হানি বলে, আমাদের মধ্যে একে অপরকে মারার সম্পর্ক রয়েছে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হানি যখন স্কুলে পড়তো তখনই তার বাবা মা দুজনই ইনফেক্টেড হয়ে গিয়েছিল এবং মনস্টার হয়ে গিয়েছিল। তাদের নাক থেকে ব্লাড পড়ছিল এবং তারা তাদের মেয়েকে মারতে আসছিল। তখন সে বৃদ্ধ লোকটি এখানে এসে পড়ে আর হানির প্যারেন্টসকে শুট করে ফেলে, আর হানির সামনেই তাদের পুড়িয়ে ফেলে। হানি তো অবাক হয়ে এগুলো দেখছিল এবং অনেক কান্না করছিল। তখন হানি তাকে বলে যে ওনারা তো আমার প্যারেন্টস ছিল, তুমি তাদের কেন মারলে। তখন সে বৃদ্ধ লোকটি বলে, কারণ তারা আমার সাথে সাথে তোমাকেও মেরে ফেলতো। তখন হানি রাগ করে বলে, একদিন আমি তোমাকেও অবশ্যই মারবো। আর সে আরও বলে, তুমি যখন মনস্টার হবে সবার আগে আমি তোমাকে মারবো। তখন সে বৃদ্ধ লোকটি বলে, হ্যাঁ, আমিও মনস্টার হতে চাই না, আমি মনস্টার হওয়ার আগেই মরতে চাই। তুমি প্রমিস করো তুমি আমাকে মেরে ফেলবে। এই প্রমিস তুমি কখনো ভাঙবে না। আর এরপর থেকেই সে ওই বৃদ্ধ লোকটার সাথেই ছিল। সে সব সময় সে বৃদ্ধ লোকটিকে মারতে চাইতো, কিন্তু হানি এখন চেঞ্জ হয়ে গিয়েছে। সেই লোকটির সাথে থাকতে থাকতে তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। হানি তাকে তার বাবার মতোই দেখতো। তখন সে বৃদ্ধ লোকটি জেগে যায় এবং হানিকে বলে, তুমি এই কাজ কেন করলে? তুমি তো জানো হিউম্যানরা কত খারাপ হয়। তখন হানি তাকে বলে, কারণ আপনি আমাকে সেগুলো করতে দেন না যেগুলো এই হিউম্যানরা আমাকে করতে দেয়। আসলে হানি তো সব মনস্টারকে মেরে ফেলতে চায় এবং মানুষকে বাঁচাতে চায়। তখন হানি বুঝে গিয়েছিল যে কিভাবে সবকিছু তার কন্ট্রোলে এসে পড়বে, আর সে বৃদ্ধ লোকটির হাত বেঁধে সেখান থেকে চলে যায়। তখন সে বৃদ্ধ লোকটি বলে, তুমিও তোমার প্যারেন্টসদের মতোই মারা যাবে, তুমিও মনস্টার হয়ে যাবে। তখন হানি কান্না করতে করতে বলে, সবাই মনস্টার হয় না। যে মনস্টার সবাইকে মারতে চাচ্ছিল সে একজন মনস্টারকে মানুষে রূপান্তরিত করেছে। তুমি না জানে আজ পর্যন্ত কত মানুষকে মেরে ফেলেছো।
তারা সবাই মনস্টার থেকে মানুষে রূপান্তরিত হতে পারত, কিন্তু তুমি তাদের মেরে ফেলেছো। আর এখন তুমি এখানেই থাকো আর চিন্তা করো যে তুমি কত মানুষকে মেরেছো। তখন সে বৃদ্ধ লোকটি হানিকে বলে, তুমি যা করছো ভুল করছো, অ্যাটলিস্ট আমার হাত তো খুলে দাও। কিন্তু হানি তার কথা শুনে না এবং সেখান থেকে চলে যায়। তখন হানি একটু ইমোশনাল ছিল। তখন ইয়ং জিজ্ঞেস করে যে তুমি ঠিক আছো? তখন হানি বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আঙ্কেল এতটাও খারাপ না। এর মানে হানি আঙ্কেলকে ক্ষতি করতে চায় না। সিন আবারও চলে যায় ইকিয়ং এর কাছে। সে কোথাও যাচ্ছিল। ইয়ং তাকে আটকায় এবং জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? তখন ইকিয়ং বলে, এই ধ্বংসযজ্ঞকে আটকাতে যাচ্ছি। কিন্তু আসলে তো ইকিয়ং তার মেয়ে ইয়ের কাছে যাচ্ছিল। তখন ইউন বলে, এখন তুমি ওকে কোথায় খুঁজবে? তখন ইকিয়ং বলে, আমি শুধু একটা জায়গায় চিনি, সেটা হচ্ছে স্টেডিয়াম। সে আরও বলে, দোষ তো আমারই। আমি ইকে সব সময় শিখিয়েছি যে মানুষ অনেক খারাপ হয়। আমি কখনোই ওকে আদর করিনি। আমি যদি ওকে ভালোবাসতাম, আদর করে রাখতাম, তাহলে হয়তো ও মানুষদের খারাপ ভাবতো না। আর এখন ও সব মানুষদের ধ্বংস করতে চাচ্ছিল। ইউন এবার তাকে আটকায় না। সে শুধু তাকে সেফ থাকতে বলে এবং তার সেফটির জন্য তাকে একটি গান দেয়। তখন ইউন হিয়ংসুর কাছে যায়, কিন্তু এতক্ষণেও হিয়ংসু বেহুশি ছিল। তখন সে তার সাথে কথা বলতে থাকে, তাকে বোঝাতে থাকে। ইউন বলে সে নিজেও চাইলে হিয়ংসুকে রেখে চলে যেতে পারত, কিন্তু সে যাবে না, সে তার সাথেই থাকবে। তার ভাই তো চলে গেল, এখন হিয়ংসুও চলে গেল। এখন তাহলে তার সাথে কে থাকবে? সে একবার হলেও তার ভাইকে দেখতে চায় এবং চায় যে হিয়ংসু জেগে যাক, আর সে হিয়ংসুর কাছেই শুয়ে পড়ে। তখন সিন শিফট হয় সেনওয়াকের কাছে। সে তার গাড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই তাদের পেট্রোল শেষ হয়ে যায়। তখন আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যার পিঠ থেকে টেন্টিকলস বের হতো। তখন সেই চশমা পরা ছেলেটি তাকে জিজ্ঞেস করে, তুমি তো তাদের মেরে ফেলেছো তাই না? কিন্তু এখনো আমার তোমার উপর ডাউট আছে। তখন মেয়েটি চিল্লিয়ে চিল্লিয়ে বলে, হ্যাঁ আমি তাদের মেরে ফেলেছি। তখন ডক্টর লিম সেনওয়াককে জিজ্ঞেস করে যে তুমি কি বলতে চাইছিলে? তখন সেনওয়াক তাকে বলে, আমি আমার ওয়াইফকে দেখেছিলাম। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সিজন 1-এ যখন পিয়ন ইকিয়ং এর সাথে দেখা করতে গিয়েছিল, তখন ইকিয়ং প্রেগনেন্ট ছিল। তখন এসব পিয়ন দেখছিল এবং তার পেটে একটা চিহ্ন দিয়ে যায় যেন ইও ইনফেক্টেড হয়ে যায় এবং অনেক পাওয়ারফুল মনস্টার হয়ে যায়, যেন সে তাকে খুঁজতে পারে। মানে সেনওয়াক আবারও স্টেডিয়ামে যেতে চাচ্ছিল, কারণ সে তার মেয়েকে আশেপাশে ফিল করছিল, আর অবশ্যই সে তাকে স্টেডিয়ামেই খুঁজে পাবে। এর পরের সিনে আমরা ইকে দেখতে পাই যে সোজাসুজি স্টেডিয়ামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। ও অনেক বেশি ইভিল ফিল করছিল যে যে করেই হোক তার সব মানুষকে মারতে হবে এবং মনস্টারে পরিণত করতে হবে। অপরদিকে আমরা সেনওয়াকের মনস্টারকে দেখতে পাই, সে একটি বড় ক্রিয়েচারের উপর হাত রাখে। ডক্টর লিম তাকে জিজ্ঞেস করে, তুমি এটা কি করছো? সেনওয়াকের মনস্টার বলে, আমি এই ক্রিয়েচারকে শান্ত করছি। তখন সেই ক্রিয়েচারের মধ্যে থাকা গাড়ি থেকে একজন বলে, তোমরা কি পাগল হয়ে গেছো? তোমরা কি মরতে চাও? তখন সেই লোকটা দেখে চারপাশ থেকে অনেক মনস্টার আসছে। এই দেখে সে ডক্টর লিম আর সেনওয়াকের মনস্টারকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। তখন সে দেখতে পায় তাদের সাথে আরো দুজন আছে এবং তারা সেই মনস্টারগুলোকে মেরে ফেলেছে। এই দেখে সেই লোকটি গাড়ি থেকে বের হয়ে তাদের সাথে চলে যায়। তখন সেই লোকটি অনেক এক্সাইটেড ছিল তাকে মারার জন্য। তখন ব্ল্যাক কোট পরা লোকটি তাকে নিষেধ করে দেয়। তখন ডক্টর লিম সেই লোকটিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কতদিন ধরে লুকিয়ে আছো? তখন সেই লোকটি বলে, আমি অনেক আগে থেকেই এখানে লুকিয়ে আছি। আমি খেয়াল করেছি যে প্রত্যেকটা মনস্টারের মারার পদ্ধতি ভিন্ন ভিন্ন, আর তুমি যদি এই ক্রিয়েচারের ভেতর লুকিয়ে থাকো তাহলে কোনো মনস্টার তোমাকে অ্যাটাক করতে পারবে না। ডক্টর লিম বলে, এই ক্রিয়েচারটা আবার কিরকম? কিন্তু এই লোকটি এ ব্যাপারে তেমন কিছু জানতো না। তখন ডক্টর লিম তাকে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে এতদিন বেঁচেছিলে? তখন লোকটি বলে, আমি মাঝে মাঝে এই ক্রিয়েচারের ভিতরে লুকিয়ে থাকতাম। তখন সেই লোকটি জেনে যায় যে এখানে থাকা সবাই মনস্টার। তখন সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু কেউই গাড়ি থামাচ্ছিল না। পরের সিনে আবার স্টেডিয়াম দেখানো হয়।
সব সার্জেন্টরা মিলে চিফকে খুঁজে পেয়ে যায় এবং তাকে উপরে নিয়ে আসে। তখন সার্জেন্টটা চিফকে জিজ্ঞেস করে, তুমি এসব কেন করলে? তোমার স্টোরি আমাকে শুরু থেকে বলো। তখন চিফ বলে, যখন প্যান্ডামিকের সময় সবাইকে চেক করা হচ্ছিল, তখন চিফের সাথে তার হাজবেন্ড এবং তার ছেলে ছিল। সোলজাররা যদি সেখানে কোনো মনস্টার দেখতে পায়, সাথে সাথে তারা তাকে পুড়িয়ে ফেলতো। চিফের ছেলের উপর মনস্টারের কিছু লক্ষণ দেখা যাচ্ছিল, এজন্য তারা সোলজারের কাছে সাহায্য না নিয়ে অন্য এক জায়গায় চলে যায়। তখন দেখা যায় চিফের ছেলে খুব খারাপভাবে মনস্টারে পরিণত হয়ে গিয়েছিল। সে কাউকে অ্যাটাক করতেই যাচ্ছিল, তখনই চিফ এবং তার হাজবেন্ড মিলে তাদের ছেলেকে এখানে বন্দি করে রেখে দেয়। চিফের ছেলে বাইরে আসার অনেক চেষ্টা করলেও চিফ তাকে অনেক কষ্ট করে আটকে রাখে। মানে চিফ তার ছেলেকে মারার বদলে তাকে এখানে রেখেই পালতে থাকে। যখন স্টেডিয়াম তৈরি হয়ে গিয়েছিল এবং কোনো মানুষ ইনফেক্টেড হয়ে গেলেই সার্জেন্টরা তাদের বাইরে বের করে দিত, তখন চিফ তাদের ভিতরে নিয়ে আসতো এবং তার ছেলের জন্য খাবার হিসেবে তাদের নিচে ফেলে দিত, যেন সে তার ছেলেকে বাঁচাতে পারে। তখন সার্জেন্টটা তাকে বলে, তুমি জানো তুমি কত বড় ভুল করেছো? এ মনস্টার যে কাউকেই মারতে পারতো। তখন চিফ তাকে বলে, তুমি আমার জায়গায় হলে কি করতে? সার্জেন্টটা তখন বলে, সবাই এমন করে না। আমি যাকে প্রথম মেরেছিলাম সে আমার নিজের ছেলে ছিল। এরপর চিফ কিছুই বলতে পারে না। তখন সার্জেন্ট সেখান থেকে চলে যায়। চিফ নিজেকে মারার চেষ্টা করলে তার মেয়ে তাকে আটকে নেয় এবং তাকে বলে, দোষ আপনারই ছিল। পরের সিনে আমরা সার্জেন্টদের দেখতে পাই, তারা চিফের ছেলেকে নিয়ে ডিসকাস করছিল। আসলে তো স্টেডিয়ামের ভিতরে থাকা সোলজারগুলো এতদিনে এমন একটা ডিভাইস বানিয়ে ফেলেছিল যে তার মাধ্যমে বোঝা যেত যে আশেপাশে কোনো মনস্টার আছে কিনা। কিন্তু তারা তো জানতোই না যে এতদিন ধরে একটি মনস্টার তাদের এই বেসমেন্টেই থাকছিল। তো এই মনস্টারটা কি টাইপের হতে পারে? রেড, ইয়েলো নাকি গ্রিন, বা এর থেকেও ভিন্ন কিছু? তখন তারা ভাবে, ওকে তো এভাবে ছেড়ে দেওয়া যাবে না, কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। তখন সেখানে লাইট অফ করে দেওয়া হয়, কারণ তাদের লাইট সেভিংস করার প্রয়োজন ছিল। সিন শিফট হয় এর কাছে। সে স্টেডিয়ামে আসলে অনেক মানুষকে দেখতে পায়। তখনই সে সেখানে একটি জিনিস দেখতে পায়। সেই স্টেডিয়ামে থাকা বাচ্চাদের তাদের প্যারেন্টসরা অনেক আদর করছিল। তখন সেগুলো সাইড থেকে দেখছিল। তখন সে একটা ফ্যান থামিয়ে তার ভিতরে চলে যায়। তখন আমরা সেই ছেলেটিকেই দেখতে পাই যাকে আমরা সিজন 1-এ দেখেছিলাম। সিজন 2 এর লাস্টে এই ছেলেটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু এখন তাকে স্টেডিয়ামেই দেখা যায়, যখন দুইজন ছেলে তার থেকে বল নেওয়ার জন্য তাকে অনেক জ্বালাচ্ছিল। তখন সেই ছেলেটি রাগ করে বলে, আমি যখন মনস্টার হব তখন আমি তোমাদেরই মারবো। তখন সে ছেলেগুলো হাসতে থাকে এবং বলে, তুমি মনস্টার হতে যাবে কেন? তখন সে ছেলেটি বলে, আমি মনস্টার হলে অনেক স্ট্রং হয়ে যাব। তখন তার কাছে আসে এবং সে ভাবতে থাকে এই ছেলেটিকে তার মনস্টার বানিয়ে দেওয়া উচিত। যখনই সে তাকে মনস্টার বানাতেই যাবে, তখনই চিফের মেয়ে সেখানে এসে পড়ে এবং ছেলেটিকে বকা দিতে থাকে আর তাকে এখানে সেখানে বসতে মানা করে। তখন ছেলেটি বলে, তোমাকে আমার দেখাশোনা করতে কে বলেছে? তখন সে মেয়েটি তাকে বকা দিয়ে সেখান থেকে নিয়ে যায়। সে মেয়েটি চলেই যাচ্ছিল, তখন সে কে দেখতে পায় এবং তাকে তাদের সাথে যেতে বলে। মানে প্রথমবার কোনো মানুষ এর সাথে কথা বলল এবং তাকে ক্ষতি করতে চাইল না। তখন আমরা সেই গ্রিন হোম অ্যাপার্টমেন্টের ম্যানেজারকে দেখতে পাই। সে এই দুই ভাই বোনকে বাঁচিয়ে রেখেছিল। তখন সে সেই ছেলেটির হাতে ব্যান্ডেজ করতে থাকে এবং তাকে বকা দিতে থাকে আর বলে, তোমাকে আমি আগেও এখানে সেখানে যেতে মানা করেছিলাম, এখন তোমাকে আমার সাথেই থাকতে হবে। তখন সেই ছেলেটি বলে, আপনি আমার মা নন। তখন তিনি বলেন, হ্যাঁ আমি জানি, কিন্তু 20 বছর পর্যন্ত তোমাকে আমার কথাই শুনতে হবে। আসলে এগুলো অনেক মিস করছিল। তখন তিনি কে জিজ্ঞেস করেন যে তার প্যারেন্টস কোথায়। তখন কিছু না বললে তিনি কে একটা ব্ল্যাঙ্কেট দেয় এবং তাকে রেস্ট করতে বলে। প্রথমে সবাইকে মনস্টার বানিয়ে দিতে চাইতো, কিন্তু এখন সে আর এটা চায় না। তখন একটা সার্জেন্টের কাছে ইনফরমেশন আসে যে একটা গাড়ি স্টেডিয়ামে আসছে। আসলে তাদের যে সার্জেন্টরা গিয়েছিল তারা 2টা গাড়িতে গিয়েছিল, এজন্য তারা অ্যালার্ট হয়ে যায়।
আর নিচে একটা বাউন্ডারি বানিয়ে দাঁড়িয়ে পড়ে যেন কোনো মনস্টারই ভিতরে না আসতে পারে। আসলে সেই গাড়িটা স্যানওয়াকের মনস্টারের গাড়ি ছিল এবং তার সাথে ডক্টর লিম এবং MH123 এরা সবাই ছিল। তখন ডক্টর লিম সার্জেন্টের সাথে কথা বলতে থাকে, কিন্তু সার্জেন্ট তার সাথে কথা বলতে কোনো ইন্টারেস্ট ছিল না। তখন স্যানওয়াক তার পাওয়ার দিয়ে বড় দরজাটাকে ভেঙে ফেলে আর ভিতরে এসে পড়ে। সার্জেন্টটা যখন তাকে শুট করতেই যাবে তখন সে মেয়েটি তার পিঠ থেকে টেন্টিকলস বের করে সব সার্জেন্টদের নিচে ফেলে দেয়। তখন ইয়ের মনে হচ্ছিল যে কেউ তার কাছে আসছে। তখন স্যানওয়াক সার্জেন্টের সাথে কথা বলতে থাকে। তখন সার্জেন্টরা জিজ্ঞেস করে, তুমি কে? সার্জেন্টরা বুঝে যায় যে সে একজন স্পেশাল মনস্টার। তখন স্যানওয়াক সার্জেন্টকে বলে, আমরা এখানে কাউকে ক্ষতি করব না, আমরা শুধু একজনকে খুঁজতে এসেছি। প্রথমে সার্জেন্টটা তাকে মানা করছিল, কিন্তু সার্জেন্টের কাছে কোনো অপশন না থাকায় তারা তাকে যেতে দেয়। তখন ডক্টর লিম কিছু করছিল না, সে এক জায়গায় চুপচাপ দাঁড়িয়েছিল। তখন স্যানওয়াক বলে সব বাচ্চাদের আলাদা করে দিতে। সেই গ্রিন হোম অ্যাপার্টমেন্টের সবাই স্যানওয়াককে আগে থেকেই জানতো, কিন্তু তারা কিছু বলল না। তাদের মধ্যে দাঁড়িয়েছিল। যখন সবাই চলে যাচ্ছিল তখন ইও তাদের সাথে চলে যায়। সেখানে যে ব্ল্যাক কোট পরা একজন লোক ছিল সে আসলে একজন ডক্টর। সে সকল সোলজারকে ব্যান্ডেজ করে দিত। তখন ডক্টর লিম এখানে আসলে সব সোলজাররা তাকে জিজ্ঞেস করে, আমাদের সোলজাররা কোথায়? তখন ডক্টর লিম তাদেরকে এই বলে ভয় দেখায় যে এখন সবকিছু ঠিক থাকলেও পরে অনেক বড় ক্ষতিও হতে পারে। তখন সোলজারটা বলে, তুমি ঠিক করনি। তখন একজন সোলজার ডক্টর লিমকে মারতেই যাচ্ছিল, কিন্তু সে পারে না। তখন ডক্টর লিম তাদের শান্তিতে এখানে থাকতে বলে এবং কিছু উল্টাপাল্টা করতে নিষেধ করে। সিন শিফট হয় সে দুটি সার্জেন্টের কাছে। তখন আমরা দেখতে পাই সে ব্ল্যাক টি শার্ট পরা সার্জেন্ট থেকে সার্জেন্ট কিমকে ব্লাড দেওয়া হচ্ছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ব্ল্যাক টি শার্ট পরা সেই সার্জেন্টটি সার্জেন্ট কিমকে বাঁচাতে চাচ্ছিল। তখনই সেখানে ডক্টর লিম এসে পড়ে এবং তাদের হেল্প করে। তখন ব্ল্যাক টি শার্ট পরা সেই লোকটি বলে, আপনি আমাকে না বাঁচিয়ে সার্জেন্ট কিমকে বাঁচান, কারণ আমি কিছুক্ষণের মধ্যেই মনস্টার হয়ে যাব। সিন আবারও প্রেজেন্টে শিফট হয়। সেই ব্ল্যাক টি শার্ট পরা সার্জেন্টটি সার্জেন্ট কিমকে বলছিল যে আমি না বাঁচলেও তোমাকে বাঁচতে হবে, আর তাকে কিছু মেডিসিন দেয়। যখন সার্জেন্ট কিম জেগে যায় ততক্ষণে সে ব্ল্যাক টি শার্ট পরা সার্জেন্ট অলরেডি মারা গিয়েছিল। তখন সার্জেন্ট কিম অনেক ভেঙে পড়ে। সিন আবারও স্টেডিয়ামে শিফট হয়। তখন MH2 সবার উদ্দেশ্যে অ্যানাউন্স করে যে এ পর্যন্ত যে যে মানুষের উপর যা যা বাধা ছিল তা সবই উঠে যাবে, আর কিছু নতুন রুলস বানানো হয়, যেমন কেউ স্টেডিয়াম থেকে বাইরে যেতে পারবে না। আর সব থেকে বড় রুলস হচ্ছে যারা যারা ইনফেক্টেড হয়েছে তাদের আর ভয় পেয়ে থাকতে হবে না, তারা সবার সাথে এখানে একইভাবে থাকতে পারবে। মনস্টার হওয়া কোনো খারাপ বিষয় না, সবাই স্পেশাল মনস্টার হবে, তাই তোমাদের ভয় পেতে হবে না। স্টেডিয়ামে এমন কিছু মানুষ ছিল যাদের মধ্যে সিমটম হওয়ার আশঙ্কা ছিল। সিন আবারও শিফট হয় ডক্টর লিমের কাছে। আসলে তারা সেই সার্জেন্টটিকে বাঁচিয়েছিল কারণ তার মধ্যে মনস্টারের সিমটম ছিল, কিন্তু ডক্টর লিম এখনও জানতে চায় যে স্পেশাল ইনফেক্টেড মনস্টার কিভাবে তৈরি হয়। যদি সবচেয়ে বড় সার্জেন্টই মনস্টার হয়ে যায় তাহলে স্টেডিয়ামটিকে দেখবে কে? তখন ডক্টর লিম বলে, আমি জানি এর উপায় কি, অর্থাৎ সবাইকে ঠিক করা না, সবাইকে স্পেশাল ইনফেক্টেড বানিয়ে দেওয়া। তখন আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যার পিঠ থেকে টেন্টিকলস বের হতো। তাকে দেখে মনে হচ্ছিল যে তার পেটে ব্যথা করছে বা সে ব্যথা পেয়েছে। তখন সিন শিফট হয় সে আঙ্কেলের কাছে। সে এখনো পর্যন্ত বাধা ছিল। তখন হানি সেখানে অনেক খারাপ অবস্থায় আসে। সে এত নেশা করেছিল যে সে এডিক্টেড হয়ে গিয়েছিল। সে কিছু খাওয়ার পরই ঠিক হয়। তখন সে আঙ্কেলটি হানিকে মানা করে স্টেডিয়ামে যেতে, কিন্তু হানি তো স্টেডিয়ামে গিয়েই ছাড়বে যা কিছু হয়ে যাক। হানি আরও বলে তারা তো সেখানে সব মানুষই, তারা তো আর মনস্টার না। তখন হানিকে দেখে মনে হচ্ছিল সে ইনফেক্টেড হয়ে গিয়েছে, কারণ তার চোখ ব্ল্যাক হয়ে গিয়েছিল, কিন্তু আসলে তো ইনফেক্টেড হানি না,
ইনফেক্টেড হয়ে গিয়েছিল সেই আঙ্কেল। হানি যাওয়ার পর তার নাক থেকে অনেক ব্লাড পড়তে থাকে এবং সেসব মানুষকে হ্যালোসিনেট করতে থাকে যাকে সে মেরে ফেলেছিল। সে মনে করে যে হানি তাকে তার সাথে স্টেডিয়ামে নিয়ে গেলে সে সব মানুষকে মেরে ফেলবে। তখন সে যে করেই হোক তার হাত মুক্ত করে ফেলে। এরপর সে চলে যায়। সিন শিফট হয় ইয়ং এর কাছে। তার সাথে ইউনও ছিল। তখন ইয়ং ইউনকে একটা চকলেট দেয় আর এটা খেতে বলে। তখন সে হিয়ংসের কথাও তাকে জিজ্ঞেস করে। তখন ইউন বলে সে এখনো বেহুশি আছে, এখনো উঠে নেই, আর আমি চাইও না যে সে উঠুক, কারণ হয়তো সে উঠলে মনস্টার হয়ে উঠবে। তখন আমরা হানিকে দেখতে পাই। সে সেই আঙ্কেলের কাছে এসেছিল কিছু খাবার নিয়ে। তখন সে দেখে আঙ্কেল তো এখান থেকে পালিয়ে গিয়েছে, আর ও দেখে সব জায়গায় ব্লাড ছড়িয়ে আছে, আর আঙ্কেল একটা গাড়ির মধ্যে বসেছিল এবং পুরো ইনফেক্টেড হয়ে গিয়েছিল। তাই ও আঙ্কেলকে আবারও মানুষ বানানোর জন্য হিয়ংসুর কাছে পালাতে থাকে। তখন সেখানে ইয়ং আর ইউনও এসে পড়ে। তারা দেখে হানি ইয়ংসুকে উঠানোর চেষ্টা করছে, কিন্তু হিয়ংসু উঠে না। হানি কান্না করতে থাকে আর বলতে থাকে যে প্লিজ ইয়ংসুকে উঠাও, কারণ সেই একজন যে মনস্টারকে হিউম্যানে পরিণত করতে পারে। আঙ্কেল মনস্টারে পরিণত হচ্ছে, প্লিজ ওকে উঠাও। তখন আঙ্কেল অনেক খারাপভাবে গাড়ি চালাচ্ছিল এবং জোরে জোরে হর্ন বাজাচ্ছিল। তখন তারা অনেক ভয় পেয়ে যায়, কারণ এই হর্নের শব্দে হয়তো অনেক মনস্টার এসে পড়তে পারে। তখন হানি দৌড়ে নিচে যেতে থাকে। তখন ইউন ভাবে যে এটাই ভালো সময় হিয়ংসুকে উঠিয়ে দেওয়ার। সে যদি হিয়ংসুকে না উঠায় তাহলে মানুষ এভাবেই মরতে থাকবে। তখন হিয়ংসু তার পাখা দিয়ে ইয়নের উপর অ্যাটাক করতেই যাবে। তখন ইউন একটি মশাল বানিয়ে তার পাখাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এতে বিশেষ কোনো লাভ হচ্ছিল না। তখন হানি নিচে গেলে আঙ্কেলকে অনেক খারাপ অবস্থায় দেখতে পায়। হানি তাকে বারবার ডাকলে আঙ্কেল কিছুক্ষণের জন্য স্টপ হয়ে যায়। কোথাও না কোথাও আঙ্কেল নিজেকে কন্ট্রোল করে ফেলে এবং হানিকে বলে, তুমি আমাকে প্রমিস করেছিলে আমি মনস্টার হলে তুমি আমাকে শুট করে ফেলবে। তুমি যাই করো কিন্তু আমাকে মেরে ফেলো। হানি একটি গান তার হাতে নিয়ে তার দিকে পয়েন্ট করে। সে নিজেকে বলে, হ্যাঁ, আর এটাই তো আমাদের মধ্যে প্রমিস হয়েছিল। আর সে তাকে শুট করতে যাবে, কিন্তু সে পারে না। সে চলে যাচ্ছিল। তখন আঙ্কেল এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সে অনেক জোরে গাড়িটিকে সামনে নিয়ে যায়। তখন হানির কিছু হতেই যাবে, তখন ইয়ং সেখানে এসে পড়ে এবং তাকে বাঁচিয়ে নেয়। তখন গাড়িতে আগুন লেগে যায় এবং হানি চিল্লিয়ে চিল্লিয়ে আঙ্কেলকে বলছিল যে গাড়ি থেকে বের হয়ে যেতে, কিন্তু আঙ্কেল ঠিক হয়ে গিয়েছিল। হানির বারবার ডাকাতে আঙ্কেল নর্মাল হয়ে যায়, কিন্তু তারপরেও তার লাগছিল যে সে অনেক খারাপ কাজ করেছে। সে কত মানুষকে মেরেছে, আর এটাও হতে পারে যে সে সবসময়ের জন্য মনস্টারই হয়ে যায়। তাই সে গাড়ি থেকে বের হয় না এবং গাড়ি ব্লাস্ট হয়ে যায় এবং তিনিও গাড়ির মধ্যে মারা যান। অপরদিকে আমরা দেখতে পাই ইউন হিয়ংসুকে উঠানোর চেষ্টা করছিল, কিন্তু হিয়ংসু না উঠে তার মনস্টার জেগে যায় এবং সে বলে, বাইরে থেকে তো অনেক শব্দ হচ্ছে, আমি গিয়ে দেখি তো। তখন ইয়ন তাকে আটকানোর চেষ্টা করে। আসলে তো সে হিয়ংসুর মনস্টারকে সেখানে যেতে দিচ্ছিল না। এরপরে আমরা দেখতে পাই এত শব্দের কারণে একটা মনস্টার সেখানে এসে পড়েছিল। সে হানির উপর অ্যাটাক করতেই যাবে, তখন ইয়ং অনেক কষ্ট করে তাকে বাঁচানোর চেষ্টা করছিল। তখন সে মনস্টারটা ইয়ংকে অ্যাটাক করতেই যাচ্ছিল, আর এখানে সিনটা কাট হয়ে যায়। অপরদিকে হিয়ংসুর মনস্টার তার পাখা দিয়ে কাঁচ ভেঙে নিচে চলে যায় এবং সেই মনস্টারটাকে তার পাখা দিয়ে ভর্তা বানিয়ে ফেলে। ইয়ং তো হিয়ংসুকে অনেক আটকানোর চেষ্টা করছিল এবং বারবার তাকে ডাকছিল যেন আসল হিয়ংসু জেগে যায়, কিন্তু হিয়ংসু তো জাগেই না, আর তার গলা টিপে ধরে আর তাকে হাওয়ায় উঠিয়ে দেয়। আর এই ক্লাইম্যাক্সের মধ্যে দিয়েই আমাদের এপিসোড 2 এর গল্পটি শেষ হয়ে যায়। তো পরের এপিসোডে কি হতে চলেছে? হিয়ংসু কি জেগে উঠবে, নাকি তার মনস্টারই ইয়ংকে মেরে ফেলবে? তা জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। এবং
এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।